প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। তবে আজকে তোমাদের জন্য একটি গুড নিউজ। সেটি হচ্ছে আমি আজ থেকে সালের কোশ্চেন অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সলভ করতে যাচ্ছি। তো সেই হিসাবে আজকে তোমাদের যে প্রশ্নটি সলভ করে দিব সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023, অর্থাৎ রাজশাহী বোর্ডে 2023 সালে এই ওয়েবসাইট ডিজাইন থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে তোমাদের সলভ করে দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে অর্থাৎ আমরা এই কিভাবে রাজশাহী বোর্ড 2023 সমাধান করতে পারি সেই বিষয়ে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি। সেটি হচ্ছে বোর্ডের কোশ্চেন সমাধান, অর্থাৎ বিগত বছরের যে বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে সেগুলো সমাধানের আজকে প্রথম ক্লাস। আজকে তোমাদের সমাধান করতে যাচ্ছি রাজশাহী বোর্ড 2023। এই যে রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আগে তোমরা একটু দেখো। এই যে আমার লেকচার শিটে 77 নম্বরে এই রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটি দেয়া আছে। এটি হচ্ছে, দেখো এখানে চিত্র 1 এবং চিত্র 2। তো চিত্র 1-এ এখানে লেখা আছে সাবজেক্ট, হ্যাঁ। চিত্র 1-এ এখানে লেখা আছে সাবজেক্ট, তারপরে এখানে 3 নম্বরে আছে ইংলিশ, 4 নম্বরে আছে বাংলা, 5 নম্বরে আছে আইসিটি, ঠিক আছে। আর চিত্র 2-এ একটা টেবিল দেয়া আছে, দেখা যাচ্ছে টেবিলটিতে দেয়া আছে রেজাল্ট শিট, তারপরে দেয়া আছে নেম, তারপরে দেয়া আছে কি রোল, এরপরে এই পাশে লেখা আছে জিপিএ। হ্যাঁ, আমরা এই চিত্র 1 দেখলাম, আমরা চিত্র 2 দেখলাম। এখন আমরা কোশ্চেন গুলো দেখি যে কোশ্চেনে কি বলেছে। প্রথমে যেটি বলেছে ক নাম্বার প্রশ্নে, হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক তোমরা সবাই জানো যে হাইপার লিঙ্ক হচ্ছে ওয়েবসাইটে সাধারণত একটি পেজ নিয়ে ওয়েবসাইট হয় না, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। তো এখন তুমি যখন একটা ওয়েবসাইটে একটা ওই ঠিকানা দিয়ে প্রবেশ করবে, তখন সাধারণত সেই ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করা হয়। তো হোম পেজ থেকে অন্য যে কোনো পেজে যেতে হলে যে ট্যাগ ব্যবহার করা হয় সেটি হচ্ছে লিঙ্ক ট্যাগ। অর্থাৎ এক পেজ থেকে, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য যেই সিস্টেম, যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই হচ্ছে হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কের জন্য সাধারণত এ ট্যাগ ব্যবহার করা হয়। আমরা এর আগে দেখেছি যে কিভাবে লিঙ্ক তৈরি করা যায়, লিঙ্কের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে প্রবেশ করা যায়। তো এখন আমরা যেটি দেখব সেটি এই যে চিত্র 1 এবং চিত্র 2 সমাধান করব। তো ক নাম্বার প্রশ্নে এসেছে হাইপারলিংক কি? তাহলে হাইপারলিংক হচ্ছে যেই ট্যাগের মাধ্যমে এক পেজ থেকে, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় সেটি হচ্ছে হাইপারলিংক। খ নাম্বার প্রশ্নে এসেছে ওয়েবসাইট পাবলিশিং কি? প্রিয় শিক্ষার্থী, ওয়েবসাইট পাবলিশিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। ওয়েবসাইট পাবলিশিং এ 4টি গুরুত্বপূর্ণ কাজ আছে, 4টি। তোমরা এখানে দেখো, আমার এখানে লেকচার শিটে পাবলিশিং সম্পর্কে বলা আছে। এখানে লেকচার শিটে 25 নাম্বার পেজ, 25 নাম্বার টপিকস। আমরা সেই 25 নাম্বার টপিকসটা একটু দেখি। এই যে 25 নাম্বার টপিকস, ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং এর জন্য 4টি গুরুত্বপূর্ণ কাজ, হ্যাঁ। 4টি গুরুত্বপূর্ণ কাজের 1 নাম্বার কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। প্রথমত তোমাকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ওয়েবসাইট ডিজাইন যদি না করো তাহলে ওয়েবসাইটে তুমি কি পাবলিশ করবে? ওয়েবসাইট ডিজাইনটা আগে করতে হবে। তো ওয়েবসাইট ডিজাইনিং এর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে দুই ধরনের ওয়েবসাইট হয়। একটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, আরেকটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেই ওয়েবসাইট রান টাইমে পরিবর্তন হয় সেটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইট রান টাইমে পরিবর্তন হয় না তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে হলে তোমার দরকার এইচটিএমএল এবং সিএসএস। এই এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করলে তুমি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবে। কিন্তু তুমি যদি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাও তাহলে তোমাকে তার সাথে এই যে পিএইচপি, তারপরে পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো তোমাকে ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলে ওয়েবসাইটটা কি হবে? ডাইনামিক ওয়েবসাইট হবে। সর্বপ্রথম যেটি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। 2 নম্বর যেটি কাজ করতে হবে সেটা হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন। অর্থাৎ তোমার যে ওয়েবসাইট, এইটা সাধারণ মানুষ কি নামে তোমার ওয়েবসাইটটি খুঁজে পাবে, তার জন্য তোমার একটা নাম লাগবে। সেই নামটা তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অর্থাৎ দেখো www.facebook.com এটা একটা ডোমেন নেম, www.yahoo.com এটি একটি ডোমেন নেম, www.facebook.com এটি একটি ডোমেন নেম। সেরকম তুমি যে ওয়েবসাইটটা তৈরি করবে সেই ওয়েবসাইটটা অবশ্যই, সেই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য তোমাকে একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তুমি ধরো একটা ওয়েবসাইট তৈরি করলে, সেই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য
আহ, সবাইকে তোমার ওয়েবসাইটের ঠিকানাটা জানালে ওই ঠিকানাটাই তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো সেই ঠিকানাটা যে কোনো ঠিকানা হতে পারে। তাহলে ডোমেন নেম রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে। তারপরে তোমাকে যেটা করতে হবে, সার্ভারে পেজ হোস্টিং বা ওয়েব হোস্টিং। দেখো যে তুমি যেমন একটা নতুন বাসায় যদি ভাড়া নিতে চাও, তাহলে নতুন বাসা একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট তুমি সাধারণত প্রতি মাসে একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তুমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকো। ঠিক সেরকম ওয়েব সার্ভারে তোমার একটি জায়গা ভাড়া নিতে হবে। অর্থাৎ তোমার ওয়েবসাইটের সাইজ, তোমার ওয়েবসাইট কত সাইজ, কত মেগাবাইট বা কত গিগাবাইট, সেই সাইজের উপর ভিত্তি করে তোমাকে ওয়েবসাইটে, ওয়েব সার্ভারে গিয়ে তোমার পেজটাকে হোস্টিং করতে হবে, অর্থাৎ ভাড়া নিতে হবে। সেটিকেই বলা হচ্ছে সার্ভারে পেজ হোস্টিং। এরপর সবার লাস্ট যেটি, সেটি হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েব পেজ অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের সাথে ওয়েব পেজ অপটিমাইজেশন হচ্ছে, তুমি যদি সার্চ ইঞ্জিনের সাথে ওয়েব পেজ অপটিমাইজ না করো, তাহলে তোমার এই ওয়েবসাইটটা মানুষ খুঁজে পাবে না, তোমার এই ওয়েবসাইটটা ইউজাররা, ব্যবহারকারীরা খুঁজে পাবে না। যেমন তোমার ওয়েবসাইটে আছে গ্লোবালাইজেশন। এখন আমি সার্চ দিলাম গ্লোবালাইজেশন। এখন গ্লোবালাইজেশন সার্চ দেওয়ার পরে গুগলে যেই পেজগুলো আসলো, সেই পেজগুলোতে তোমার ওয়েবসাইটের কোনো বিষয় নাই। তাহলে সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজেশন করা ঠিক মতো হয়নি। তো সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজেশন করলে কি হবে, যে আমি যখনই গ্লোবালাইজেশন বিষয়টা সার্চ করব, তোমার ওয়েবসাইটে যদি গ্লোবালাইজেশন বিষয়টা থাকে, তাহলে তোমার ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা আমার দেখাবে। তো এরপরে গ নাম্বার প্রশ্নে আসি। গ নাম্বার প্রশ্নে কি বলেছে রাজশাহী বোর্ড 2023? গ নাম্বার প্রশ্ন বলেছে, প্রিয় শিক্ষার্থী, চিত্র 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং লিখো। চিত্র 1, এই যে চিত্র 1-এ দেখো, চিত্র 1-এ কি আছে? প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ইংলিশ আছে, তারপরে বাংলা আছে, তারপরে আইসিটি আছে। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করো, এখানে 3 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 1 থেকে সাধারণত আমরা দেখি যেটা, এটা 1 থেকে শুরু হয়, কিন্তু এখান থেকে কি শুরু হয়েছে? 3 থেকে শুরু হয়েছে। তো যাই হোক, আমরা এই পেজটা কিভাবে তৈরি করা যায় সেটি একটু দেখি। এই পেজটা আমরা তৈরি করব রাজশাহী বোর্ড 2023। রাজশাহী বোর্ড 2023 আমরা লিখি রাজশাহী, রাজশাহী বোর্ড, হ্যাঁ, 23। এখানে আমরা দিলাম সি, রাজশাহী বোর্ড 2023 3 HTML, HTML। এই পেজটা আমরা সেভ করব, সেভ করব HTML। এখানে সেভ করি, সেটা হচ্ছে আমার আমার নামে সেভ করে দিই। এখানে আমরা রাজশাহী বোর্ড, এই যে সেভ করলাম, হ্যাঁ। তো এখন আমি ওই, এখানে তোমরা খেয়াল করে দেখো যে এইটি আমি তৈরি করতে চাচ্ছি কি, প্রথমে সাবজেক্ট লেখা আছে, তারপরে ইংলিশ, বাংলা, আইসিটি। তো সাবজেক্ট এখানে লেখা আছে, দেখো জাস্ট লেখা, এটা আর কিছু না। তাহলে এই লেখাটাকে আমরা প্যারাগ্রাফের মধ্যে রাখতে পারি, পি এর মধ্যে রাখতে পারি, অথবা এখানে লেখাটা লিখে ব্রেক ট্যাগ দিয়ে আমরা এই নিচে নামাতে পারি। তো দেখো, একটু খেয়াল করো যে আমরা সর্বপ্রথম কি লিখবো, ডক টাইপ এইচটিএমএল, তারপরে আমরা এইচটিএমএল লিখবো, এইচটিএমএল, এইচটিএমএল। হ্যাঁ, তারপরে আমরা এখানে টাইটেল বা হেড পার্ট আমরা লিখলাম না, আমরা সরাসরি বডিতে চলে যাই। বডি, বডি, বডিতে চলে গেলাম। এইখানে আমরা লিখবো যে প্রথমে কি লেখা আছে, সাবজেক্ট। এই সাবজেক্ট, সাবজেক্ট লিখে একটা কোলন দেয়া আছে, এখানে আমরা ব্রেক ট্যাগ দিয়ে দিই। তাহলে এটা নিচের লাইনে চলে আসলো, ঠিক আছে। ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখো এইখানে যে লিস্টটা দেয়া আছে, সেই লিস্টটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতেছো এই লিস্টটা হচ্ছে কি, অর্ডার লিস্ট। তাহলে আমরা অর্ডার লিস্ট তৈরি করব। তো নিশ্চয়ই জানো অর্ডার লিস্ট তৈরি করতে হলে কি ট্যাগ দিতে হয়? ওএল। এই যে ওএল ট্যাগ, অর্ডার লিস্ট তৈরি করতে হয়। এই যে অর্ডার লিস্টের ক্ষেত্রে এখানে যেহেতু 1 থেকে শুরু হয়নি, এখানে 3 থেকে শুরু হয়েছে, তাহলে তোমাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ট্যাগ দিতে হবে এই ওএল এর পরে, সেটা হচ্ছে স্টার্ট ট্যাগ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে 1 থেকে শুরু হয়নি, এখানে শুরু হয়েছে 3 থেকে, তাহলে এখানে ওএল এর পরে তোমাকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। স্টার্ট কত থেকে শুরু হয়েছিল? 3 থেকে। তাহলে এখানে স্টার্ট অ্যাট্রিবিউট দিলাম আমরা 3, হ্যাঁ। এখন আমরা দেখি, এইখানে আমরা যেটা করব, এখন আমাদের লাইন কয়টা লাইন আছে? 3টা। তাহলে এখানে লাইন, ঠিক আছে, এল আই ট্যাগ দিলাম। এল আই ট্যাগ, সর্বপ্রথম কি লেখা আছে? ইংলিশ, তারপরে বাংলা, তারপরে আইসিটি। এই যে আমরা লিখলাম ইংলিশ, ইংলিশ, এক লাইন হয়ে গেল। এরপরে আবার এল আই ট্যাগ দিলাম, এরপরে লিখলাম বাংলা, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা ট্যাগ দিলাম এল আই, এখানে লিখলাম আইসিটি। দেখো, দেখো, ইংলিশ, তারপরে বাংলা, তারপরে কি, আইসিটি। এখন আমরা এটিকে সেভ দেই, এই যে সেভ দিলাম। এখন ওই পেজটা ওপেন যদি করি, তাহলে যেই পেজটা আমরা সেভ করলাম, সেই পেজটা আমরা একটু ওপেন করি, যে কোথায় সেভ করেছি সেটা, এই প্র্যাকটিক্যাল এইচটিএমএল, রাজশাহী বোর্ড 23।
এই যে রাজশাহী বোর্ড 23, এটা সি। প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে খেয়াল করো, এটি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে আইসিটি। এখন প্রিয় শিক্ষার্থী দেখো আউটপুটটা একটু খেয়াল করো। প্রথমে কি আছে? সাবজেক্ট, তারপর হচ্ছে ইংলিশ, তারপরে বাংলা, তারপর আইসিটি। এখানে লক্ষণীয় বিষয় দেখো 3 থেকে শুরু হয়েছে, 3, 4, 5। যদি তুমি এখানে স্টার্ট অ্যাট্রিবিউটটা না দাও, তাহলে এটি 3 থেকে শুরু হবে না। হ্যাঁ, তো এখন আমরা ঘ নাম্বারটা পড়ি। এখানে কি বলছে? চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং লেখো। এখন এই যে চিত্র দুই আমাদের ওয়েবসাইটে তৈরি করতে হবে। চিত্র দুইটা কি আছে? টেবিল আছে। টেবিলে দেখো এখানে লেখা আছে রেজাল্ট শিট, তারপরে নেম, তারপরে রোল, তারপরে জিপিএ। ভালো করে লক্ষ্য করো যে এখানে এই যে দেখো একটা কলাম, আর এখানে দেখো একটা কলাম, দুইটা কলাম। তাহলে প্রথমে দেখো দুইটা কলাম মিলে কিন্তু একটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কলস্প্যান। এইবার এখানে দেখো নেম, তারপরে রোল। এই কলামে গিয়ে দেখো দুইটা রো, এই যে নেম একটা রো, আর এখানে রোল একটা রো। তাহলে এই দুইটা রো গিয়ে এখানে কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রো স্প্যান। এখন কল স্প্যান, রোল স্প্যান তুমি এটা চিনবে কি করে? এখানে এই যে কলাম, এখানে কলাম গিয়ে এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, তার মানে এটা কল স্প্যান। আবার এখানে রো এসে দেখো জিপি এর আগে এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, তার মানে এটা রো স্প্যান। তাহলে এখানে কল স্প্যানও আছে, রো স্প্যানও আছে। তো আমরা এই টেবিলটা তৈরি করি। তো এখন এই পেজে আমরা টেবিলটা তৈরি করব এখানেই। তাহলে অর্ডার লিস্ট, হ্যাঁ, অর্ডার লিস্টের এখানে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, দিয়ে আবার নতুন ভাবে আমরা এটা শুরু করি। ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে টেবিল, টেবিল ট্যাগের জন্য TABLE, টেবিল, টেবিল স্পেস বর্ডার। বর্ডার নাম্বার কত? 1 নাম্বার বর্ডার দিই। এরপরে আমরা দিয়ে দিই সেল স্পেসিং 0, ঠিক আছে। তাহলে আমরা এই যে টেবিলের ওপেনিং ট্যাগ, টেবিলের ক্লোজিং ট্যাগ। এখন সর্বপ্রথম আমাদের কি করতে হবে? এইখানে এটা তৈরি করতে হবে কি? রেজাল্ট শিট লেখো, বোল্ড করা নাই। হ্যাঁ, তো যদি না থাকে তাহলে আমাদের TD ট্যাগ দিলেই হবে, TH ট্যাগটা দিতে হবে না। এখন টেবিল ট্যাগ হয়ে গেল। এখন আমরা সর্বপ্রথম আমরা TR ট্যাগ দেবো, কারণ লাইন শুরু হতে হবে, লাইন শুরু করার জন্য TR ট্যাগ দিতে হবে। দিলাম। এরপরে আমরা দিব কি? TD দিয়ে এখানে স্পেস দিয়ে দিব। এখানে কোন স্প্যান ছিল? এখানে স্প্যান ছিল দেখো কল স্প্যান। তাহলে এখানে আমাদেরকে দিতে হবে কল স্প্যান, COLS, কল স্প্যান। হ্যাঁ, কল স্প্যান, কল স্প্যান সমান দুইটা, দুই। কেন দুই দিলাম? কারণ এখানে দেখো খেয়াল করে, এখানে একটা কলাম ছিল, এখানে একটা কলাম ছিল, দুই কলাম মিলে এক জায়গায় হয়ে গেছে। তো সেজন্য আমরা দিলাম এখানে কল স্প্যান সমান সমান 2, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে? এখানে দেখো এই দুই টিডির মাঝখানে এখানে কি লেখা আছে? রেজাল্ট শিট। তাহলে এই দুই টিডির মাঝখানে এখানে আমাকে লিখতে হবে রেজাল্ট শিট। এই যে রেজাল্ট শিট, ঠিক আছে। তাহলে প্রথম লাইন আমাদের তৈরি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা দ্বিতীয় লাইন তৈরি করি। দ্বিতীয় লাইনে খেয়াল করো, প্রথমে নেম, তারপরে আছে কি? জিপিএ। নেম এবং জিপিএ প্রথম লাইনে। এরপরে আবার নতুন লাইন শুরু করতে হলে তোমরা নিশ্চয়ই জানো কি দিতে হয়। আবার টিআর ট্যাগ দিব আমরা। এই যে টিআর এর ওপেনিং ট্যাগ, টিআর এর ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, এরপরে আমাদের দিতে হবে কি? টিডির ওপেনিং, টিডির ক্লোজিং দিলাম। দেওয়ার কোন সেল তৈরি করতেছি? আমরা এখন এই সেল তৈরি করতেছি, এই যে নেম। তাহলে এইখানে আমরা লিখবো কি? নেম, এই যে নেম। এরপরে আমরা পরবর্তী টিডি, এই পরবর্তী টিডি দিতে যে খেয়াল করো, পরবর্তী টিডি যখন দিব, এইখানে দেখো এই জিপিএ যখন তৈরি করব তখন দুইটা রো এক জায়গায় হয়ে গেছে। তাহলে দুইটা রো যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমাদেরকে দিতে হবে রো স্প্যান, ঠিক আছে। এই যে দেখো রো স্প্যান সমান সমান কি? 2। তাহলে আমাদের দিলাম রো স্প্যান 2। এইখানে আমরা কি লিখবো? জিপিএ, ঠিক আছে। তাহলে দেখো এই সারি আমার তৈরি হয়ে গেল, এই সারি তৈরি হয়ে গেল। তো দেখো এই যে নেম এবং জিপিএ এই দুইটা মিলে একটা সারি। এরপরে আমাদের নিচের সারিতে গিয়ে শুধু রোল লিখলেই হবে। কেন? কারণ এই নেমের সাথে জিপিএ প্রথম সারিতে, তো দ্বিতীয় সারিতে কাজ হয়ে গেছে। তাহলে শুধু আমাদের রোল লিখতে হবে। তাহলে শুধু যদি রোল লিখতে চাই, তাহলে আমরা এখানে দেখি যে আবার নতুন ভাবে আরেকটা লাইন তৈরি করতে হবে। সেই লাইনটা আমরা কি লিখবো? টিআর এর ওপেনিং ট্যাগ, টিআর এর ক্লোজিং ট্যাগ। তারপরে আমরা দিব TD, তারপরে এখানে লিখবো রোল, ঠিক আছে। এখানে কি লেখা আছে? রোল লেখা আছে, যে রোল, রোল। তাহলে আমাদের কাজ শেষ। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এই যে দেখো একটাই মাত্র সেল হবে, কারণ দ্বিতীয় সেলটা আগের রোতে, মানে আগের সারিতে হয়ে গেছে। তো এটা যথারীতি আমরা এটাকে সেভ দেই। সেভ দেওয়ার পরে খেয়াল করো যে আমরা যে পেজটা ওপেন করেছিলাম এখানে, এই যে প্রিয় শিক্ষার্থী, এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো রেজাল্ট শিট, নেম, জিপিএ এবং রোল নাম্বার। এখানে ভালো করে লক্ষ্য করো, হুবহু এই টেবিলটা এইখানে তৈরি হয়ে গেছে। দেখো এই টেবিলটা এখানে তৈরি হয়ে গেছে। কোথায়? এই যে এই টেবিলটা এখানে তৈরি হয়ে গেছে।
তো আজকে যেটি আলোচনা করলাম এটি রাজশাহী বোর্ড 2023। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী বোর্ডগুলো আমরা একটার পর একটা এই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিব। তো ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই।